এই কি অবস্থা সবার। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা হচ্ছে আমার নরমাল প্রিপজিশনের আরেকটা পার্ট, যেই পার্টে আমরা কি করে থাকি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো জাম্বল ওয়ার্ড গুলো সব মুখস্থ করে ফেলি, বাইট ইন, তাই না? এভাবে করে সব মুখস্থ করে ফেলে। কিন্তু এই যে ওয়ার্ড গুলো, এগুলো মুখস্থ করতে গেলে নরমালি আমাদের অনেক কনফিউশনে ফেলে দেয়। কেন ভাইয়া? বিকজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা একটা হিউজ সিলেবাসের মতো করে আমাদের পড়ানো হয়ে থাকে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা একটা সার্কেল অফ টাইমে তুমি কি করতে পারো, এক্স্যাক্টলি কোন একটা টেকনিক অবলম্বন করে বা কবিতার মতো করে বা তুমি তোমার মতো করে চিন্তা করে এগুলো মনে রাখতে পারো। সো আমরা আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করব। বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা হচ্ছে কাদের জন্য এটা আমাদের জানা জরুরি। ফার্স্ট অফ অল, এইচএসসি যারা দিচ্ছি, দেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, থার্ড ওয়ান জব অ্যাপ্লিকেন্ট যারা, যে কোনো জব হতে পারে ভাইয়া, বিসিএস থেকে শুরু করে নিবন্ধন, তারপরে তোমার অন্যান্য সরকারি চাকরিগুলোতেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে অনেক অনেক কোয়েশ্চেন্স থাকে। সো আমরা চলো শুরু করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সো দেখো ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা শুরু করার আগে আমাকে চিন্তা করতে হবে যে চারটা টপিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসে বা চারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বারবার ঘুরে ফিরে আসে। তারা কারা? ফার্স্টলি টু, সেকেন্ডলি অন, থার্ডলি অফ, এন্ড ফাইনালি হচ্ছে কি ফর। এই চারটাই কিন্তু তোমার ঘুরে ফিরে বারবার তোমার সাথে আসবে। সো আমরা আজকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা নরমালি মনে রাখবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি করব, নরমালি মনে রাখবো এই চারটা ওয়ার্ডের সাথে কোন একটা কবিতার আকৃতিতে। ওকে ওকে ভাইয়া, সো আমরা এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা নিয়ে আলোচনা করব। বাট এখানে তোমাকে হচ্ছে কি করতে হবে, এই হোয়াইট বোর্ডে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনের সাথে আমি কি করেছি, কিছু শব্দগুচ্ছ অ্যাড করে দিয়েছি। তো এই শব্দগুচ্ছকে তোমাকে রিপ্লেস করতে হবে কি দ্বারা? টু দ্বারা। তো রিপ্লেস করব কি দ্বারা? টু, তাই না? টু হচ্ছে কিন্তু আমাদের একটা ওয়ান কাইন্ডস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। তো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস, এখানে প্রত্যেকটা কবিতার লাইনে তুমি কি করবা? টু দ্বারা রিপ্লেস করবা। তো দেখো, টু রিপ্লেস করলে কি হচ্ছে। ওকে, সো এখানে দেখো, বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কথোপকথন হয় না ভাইয়া, নরমালি যে কথা বলে তারা, সেই কথাটাকে আমরা কি করেছি, অ্যাপ্রোপ্রিয়েট আকারে সাজাইছি আমাদের মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে? সো আমরা যাতে আমাদের মতো করে এটাকে কি করতে পারি, মিনিমাইজ করে নিতে পারি, তাই না? আমার ইমাজিনেশনটা যেন এরকম করে হয়, যখন আমরা কোন একটা কথোপকথন বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড তারা বলতেছে, সেখানে তুমি কি করবা, তুমি অ্যাপ্রোপ্রিয়েট চিন্তা করবা। তো চলো দেখে নিই। তো দেখো বয়ফ্রেন্ড আর হচ্ছে গার্লফ্রেন্ড, সো ওয়াই দিস ইমোজি? আসলে বয়ফ্রেন্ডের অবস্থা খুবই কাহিল হয়ে গেছে, এন্ড গার্লফ্রেন্ডের অবস্থাও আসলে খুবই কি, সে অনেক বেশি হাইপে আছে। সো আমরা শুরু করি। দেখো, অভিমানী, দ্যাট মিন্স সেনসিটিভ, তাই না? অভিমানী শব্দের অর্থটা কি? সেনসিটিভ হওয়া। দ্যাট মিন্স সে কোন একটা বিষয়ের প্রতি কি করছে, রাগ করছে, অভিমান করছে। সো আমরা কি করব, এই সেনসিটিভ ওয়ার্ডটার সাথে টু রিপ্লেস করব, তাই তো? সো দেখি, অভিমানী দ্যাট মিন্স সেনসিটিভ, টু হয়ে আজ তুমি উদাসীন। এই তুমিটাকে ভাইয়া, তুমিটা হচ্ছে জিএফ নিজে, তাই না? সো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে কি বলতেছে, তুমি হচ্ছে অভিমান করছো আমার উপরে। সো অভিমান হয়ে আজ তুমি কি উদাসীন হয়ে গেছো। ফাইন। তো এখন দেখো, এই আজ তুমি উদাসীনের পরে আমরা কি লিখেছি, ক্যালোস। বিকজ উদাসীন শব্দের অর্থ কি? উদাসীন শব্দের ইংরেজি ওয়ার্ডটা কি হবে? ক্যালোস হবে, ইনডিফারেন্ট হবে, অথবা ব্লাইন্ড হবে, অথবা ডেফ হবে, অথবা ইনসেনসিবল হবে। আমার কথা হচ্ছে এই চারটা বা পাঁচটা ওয়ার্ডের সাথে আমি টু রিপ্লেস করব, ঠিক আছে? তো আমি যখন টুটা রিপ্লেস করতেছি, তখন আমার কবিতার মিনিংটা কি দাঁড়াচ্ছে খেয়াল করো। অভিমানী বা সেনসিটিভ টু হয়ে আজ তুমি উদাসীন, দ্যাট মিন্স ক্যালোস। ক্যালোসের সাথে আমি কি করব, টু নিলাম। ইনডিফারেন্ট, দ্যাট মিন্স আবার টু নিলাম। ব্লাইন্ড, আবার কি নিলাম ভাইয়া, টু নিলাম। আবার ডেফ, দ্যাট মিন্স আমি আবার টু নিচ্ছি। ইনসেনসিবল, এখানেও আমি কি করতেছি, টু নিলাম। তো দেখো, এই সবগুলো ওয়ার্ডের সাথে আমি কিন্তু টু অ্যাপ্লাই করে যাচ্ছি। তো আমি যখন টু অ্যাপ্লাই করতেছি, তখন আমার এই জাম্বল ওয়ার্ডগুলো মনে রাখা ইজি হয়ে যাচ্ছে না? কেমন? অভিমানী বা সেনসিটিভ হয়ে আজ তুমি উদাসীন, দ্যাট মিন্স ক্যালোস বা ইনডিফারেন্ট, ব্লাইন্ড, ডেফ, ইনসেনসিবল। সো এই সবকটা ওয়ার্ডের সাথে আমি কিন্তু টু রিপ্লেস করছি। এখন ভাইয়া, এই ক্যালোস শব্দের অর্থ কি? ক্যালোস শব্দের অর্থ কিন্তু উদাসীন থাকা, কাজে মনোযোগ না হওয়া, কোনো কিছুর প্রতি তার কি না থাকা, আগ্রহ না থাকা। আবার ইনডিফারেন্ট,
ইনডিফারেন্ট মানে সেম ওয়ার্ড, ক্যালোসের আমরা সিনোনিম বলতে পারি। সো ক্যালোসের সাথে ইনডিফারেন্ট সম্পর্ক কিরকম, সিনোমিক্যালি সম্পর্ক, ফাইন। সো ব্লাইন্ড, হ্যাঁ, যে হচ্ছে অন্ধ, সে কিন্তু কিছু দেখতে পায় না, কিছু শুনতে পারলেও সে দেখতে পাচ্ছে না, বাট তার কিন্তু সেন্স কাজ করতেছে, দ্যাট মিন্স সে উদাসীন অবস্থায় কাজ করতেছে। ডেফ, এ কিন্তু ভাইয়া কিছু শুনতে পারে না, তাই না? ডেফ শব্দের অর্থ কি ভাইয়া? বধির, তাই তো? যে কানে শুনতে পায় না তাকে আমরা ডেফ বলে থাকি। সো ডেফটাও কিন্তু ভাইয়া কিসের সাথে সম্পৃক্ত? উদাসীনের সাথে সম্পৃক্ত। ইনসেন্সিবল, ইনসেন্সিবল হচ্ছে ভাইয়া সেন্সিবলের বিপরীত শব্দ, যাকে আমরা বলে থাকি উদাসীন। খুব ভালো কথা। এবার আসো আমার প্রতি, কার প্রতি? ওই যে বয়ফ্রেন্ডের প্রতি, তাই না? সো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি কি করতেছে? এই কথোপকথন গুলো বলতেছে গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য। সো আমরা আমাদের মতো করে অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখার জন্য এই ওয়ার্ড গুলো কি করব? সাজিয়ে নিব। সো দেখো, দোষ স্বীকার করে, কার প্রতি দোষ স্বীকার করতেছি? আমার প্রতি, আই মিন বিএফ এর প্রতি দোষ স্বীকার করে। সো ভাই দোষ স্বীকার মানে কি? কনফেস করা, তাই না? কনফেস মানে স্বীকার করা। তাহলে কি করতেছে? দোষ স্বীকার করে আবেদন করছি, তাই না? দোষ স্বীকার বা কনফেস দেন হচ্ছে আবেদন করছি। তাহলে সে কিন্তু ভাইয়া দোষ স্বীকার করছে। কে করছে? বয়ফ্রেন্ডটা। যে দেখো ভাইয়া, যা হইছে হইছে, মানে গার্লফ্রেন্ডকে বলতেছে যা হইছে হইছে, সব দোষ আমার, তুমি আবার কি করো? ব্যাক করো বা ফিরে আসো বা রাগ ভেঙে দাও, তাই না? সো এই কথোপকথনগুলোই আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আকারে সাজিয়ে সাজিয়ে করতেছি। সো এখন দেখো, আবেদন দ্যাট মিন্স অ্যাপ্লাই করা বা আপিল করা, তাই না? আবেদনটা কে করতেছে? ওই আমার প্রতি দোষ স্বীকার করতেছে কে? দোষ স্বীকার করতেছে বয়ফ্রেন্ড নিজে। তো তার বয়ফ্রেন্ড কি করতেছে? নিজে দোষ স্বীকার করে আবার আবেদনও করতেছে কার প্রতি? গার্লফ্রেন্ডের প্রতি। তাহলে এখন আসো, দোষ স্বীকার মানে কি ভাইয়া? কনফেস। সো আমরা কনফেসের সাথে কি করব? টু অ্যাড করে নিব, বিকজ টু হচ্ছে আমার এই পুরো কবিতার সাথে রিপ্লেস হবে প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের পর, তাই না? আমরা কিন্তু বলেছিলাম আগে যে টু রিপ্লেস করতে হবে, তাই না? টু রিপ্লেস করতে হবে, ফাইন। সো এখন দেখো, টু রিপ্লেস করলাম, খুব ভালো কথা। এবার দেখো, আবেদন বা অ্যাপ্লাই অথবা আপিল, দুটোই কিন্তু ভাই সেম। আপিল মানেও কিন্তু আবেদন, আর অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন, ফাইন। সো আমরা এখানে কি করব ভাই? টু দ্বারা রিপ্লেস করব, এখানেও টু দ্বারা রিপ্লেস করে নিব। সো আবেদন করছি, নতি স্বীকার করছি, তাই না? তো নতি স্বীকার মানে কি? নতি নত হয়ে যাচ্ছে, এই সব দোষ আমার, আমি মেনে নিচ্ছি, দ্যাট মিন্স আমি কনফেস করতেছি যে এভরিথিং দ্যাট ওয়াজ হ্যাপেন ইজ অ্যাকচুয়ালি ফর মি, তাই না? আমার জন্য ছিল সবকিছু ভুল। সো আমি আমার ভুলটা কি করলাম? মিনিমাইজ করে নিলাম, দোষ স্বীকার করে নিলাম। তো ফাইন। তো নতি স্বীকার, নতি স্বীকার মানে কি ভাই? ইয়েল্ড অথবা সাবজেক্ট অথবা সাবঅর্ডিনেট অথবা সাবমিট। তো এই যে ভাই ওয়ার্ড গুলো, সবগুলোর অর্থও কিন্তু এক। কেমন? ইয়েল্ড মানে নতি স্বীকার করা, কারো কাছে মাথা নত করা। তো সাবজেক্ট মানে কি ভাই? সাবজেক্টের প্রতি সবাই কি করে? মাথা নত করে। যিনি কাজটা করতেছে, কর্তা, তার প্রতি কিন্তু ভার্ব বলো, অবজেক্ট বলো, হোয়াটএভার এলস, সবাই কিন্তু নতি স্বীকার করে নেয়। তো ওইখান থেকে আমরা মনে রাখতে পারি সাবজেক্ট, সেই ক্ষেত্রে ইয়েল্ড এর পরে ভাই টু বসাও, সাবজেক্টের পরে তুমি টু অ্যাপ্লাই করো। এবার দেখো সাবঅর্ডিনেট। সো সাবঅর্ডিনেট মানে কি? কারো অধীনে কাজ করা। তো যখন আমরা কারো অধীনে কাজ করব তখন কি হবে? সাবঅর্ডিনেট হবে, তাই না? তো সাবঅর্ডিনেট টু, দেন সাবমিট। সাবমিট কখন করি আমরা? আমরা যদি কোনো দোষ করি তখন সাবমিট করি, যে দেখো আমার তো দোষ হয়ে গেছে, ভুল হয়েছে, তাহলে আমি এটা সাবমিট করলাম, তাই না? তো এই নথি স্বীকার করার ফলে আমি বুঝতে পারতেছি এখানে আমার সাবমিট করা দরকার বা সাবঅর্ডিনেট করা দরকার অথবা ইয়েল্ড করা দরকার বা সাবজেক্ট করা দরকার। তো সবগুলো শেষে কিন্তু আমি ভাই কি করেছি? আমি টু দ্বারা রিপ্লেস করেছি। তো ফাইন। তো নথি স্বীকার করছি, ক্ষমা। তো ভাই ক্ষমা মানে কি? ক্ষমা, ক্ষমা চাওয়া, তাই না? ক্ষমা মানে হচ্ছে এপোলোজাইজ। সো এপোলোজাইজের ক্ষেত্রে তুমি কি চিন্তা করবা? টু অ্যাপ্লাই করবা। তো এপোলোজাইজ চাইছি, কার কাছে চাইছে? ওই যে ভাইয়া বিএফ, এই দেখো এখানে কি লেখা ছিল বয়ফ্রেন্ড। সো বয়ফ্রেন্ডের জন্য এরকম একটা তার মুখের চেহারা হয়ে গেছে। কেন চেহারাটা এরকম হয়েছে? কারণ সে হচ্ছে খুবই চাচ্ছে যে গার্লফ্রেন্ডটা ফিরে আসুক, তাই না? আর সে কি করলো ভাইয়া? এই গার্লফ্রেন্ডের প্রতি কি করলো? ক্ষমা চাচ্ছে। ফাইনালি সে কিন্তু বলতেছে দেখো আমি ক্ষমা চাচ্ছি। তো এই ক্ষমা চাওয়ার কারণে এখানে সে কি করলো? অ্যাপোলোজাইজ টু করলো। তাহলে ওভারঅল সব কবিতাটা আমরা কি করলাম ভাইয়া? ওভারঅল কবিতার সাথে আমি টুটা অ্যাপ্লাই করলাম, টু অ্যাপ্লাই করেছি। টু অ্যাপ্লাই করে করে প্রত্যেক কবিতাটা আমি শেষ করলাম এবং আমার এর মাধ্যমে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এক্স্যাক্টলি মনে থাকবে। হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। ফাইনালি আমরা কি করব? আরেকটা কোন একটা কনটেক্সটের মাধ্যমে এটাকে আরো ইলাবোরেট করে দিব। সামনে আমাদের ক্লাসগুলোতে আরো হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা নিয়ে আসবো সাজিয়ে,
দেন তোমরা আরো ইজিলি বুঝতে পারবা। এটা আমাদের ফার্স্ট ক্লাস এবং পার্ট 1 ছিল। সো টিল দেন ভাইয়া ভালো থাকো, নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।